একটা খুব সাধারণ মানে খুব বেসিক কিন্তু বেশ কনফিউজিং একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, মাশরুম কি উদ্ভিদ? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে। উম, দেখে তো মনে হয়। তাই না? আমরা তো অনেক সময় একে ব্যাঙের ছাতা বা এক ধরনের গাছ হিসেবেই ভেবে এসেছি। কিন্তু যদি এটা উদ্ভিদই হয়, তবে এটি সালোক সংশ্লেষ বা মানে ফটোসিনথেসিস করতে পারে না কেন? একদম ঠিক পয়েন্ট ধরেছেন। এর তো কোনো পাতা নেই, সবুজ রং নেই, তো একে ঠিক কোথায় ফেলা যায়? প্রকৃতি আসলে আম, আমাদের তৈরি করা ওই ছোট ছোট বাক্সে বন্দি থাকতে পছন্দ করে না। ঠিক তাই। আর এই মাশরুমের মতো বিভ্রান্তিগুলো থেকেই বোঝা যায় যে জীবজগৎকে শ্রেণীবদ্ধ করাটা মানে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কতটা জটিল একটা কাজ। তো আজকের এই গভীর আলোচনায় আমরা মূলত এনসিইআরটি বায়োলজি বইয়ের দ্বিতীয় অধ্যায়টা একদম লাইন বাই লাইন বিশ্লেষণ করব। যারা নিট বা মেডিকেল এন্ট্রান্সের প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এটা খুব জরুরি, কোনো তথ্য যাতে বাদ না পড়ে। একদম। তো সভ্যতার শুরু থেকেই মানুষ চারপাশের জীবদের নিজেদের প্রয়োজনে মানে খাদ্য, বাসস্থান আর পোশাকের জন্য আলাদা করার চেষ্টা করেছে। কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিতে প্রথম ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসের চেষ্টা করেছিলেন অ্যারিস্টটল। আচ্ছা, অ্যারিস্টটল উনি ঠিক কী করেছিলেন? উনি শুধুমাত্র বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করেছিলেন। উদ্ভিদের ক্ষেত্রে তিনি দেখলেন কিছু আছে বিশাল আকৃতির, যাদের তিনি বললেন গাছ বা ট্রি, কিছু মাঝারি আকৃতির, যাদের বললেন গুল্ম বা শ্রাব, রাইট। আর কিছু একেবারে ছোট, যাদের বললেন বিরুৎ বা হার্ব। প্রাণীদের ক্ষেত্রে তার বিভাজনটা ছিল আরও সরল, মানে যাদের লাল রক্ত আছে আর যাদের নেই। এই বিভাজনটা শুনতে বেশ আদিম মনে হলেও সে যুগের তুলনায় বেশ লজিক্যাল ছিল। এরপর এলেন ক্যারোলাস লিনিয়াস, তাই তো? হ্যাঁ, লিনিয়াস তার টু কিংডম বা দ্বিমুখী শ্রেণীবিন্যাস পদ্ধতি, মানে প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, এটা দীর্ঘকাল ধরে পুরো পৃথিবীতে রাজত্ব করেছে। কিন্তু এই সিস্টেমে বড় ধরনের ত্রুটি ছিল। ব্যাপারটা অনেকটা একটা অগোছালো ঘর গোছানোর মতো। ধরুন একটা ঘরে সব জিনিসপত্র ছড়িয়ে আছে, আর সেগুলো রাখার জন্য মাত্র দুটো বাক্স আছে। হ্যাঁ, দারুণ একটা উদাহরণ। একটার নাম ধরুন বই, আর একটার নাম খেলনা। প্রথম দিকে হয়তো কিছু জিনিস এই দুই বাক্সে ফেলা গেল, কিন্তু হঠাৎ একটা ল্যাপটপ বা একটা জুতো পাওয়া গেলে সেটা কোথায় যাবে? লিনিয়াস ঠিক এই কাজটাই করেছিলেন। ঠিক তাই, তিনি সবকিছুকে উদ্ভিদ আর প্রাণী মানে এই দুই বাক্সে ফেলার চেষ্টা করেছিলেন। আর এখানেই সমস্যাটা তৈরি হয়েছিল। মানে কিছু জিনিস কোনো বাক্সেই পড়ছিল না। একদম। লিনিয়াসের এই পদ্ধতি জীবজগতের অনেক গভীর পার্থক্যগুলোকে এড়িয়ে গিয়েছিল। যেমন ইউক্যারিওট বা প্রকৃত কোষী জীব আর প্রোক্যারিওট বা আদিকোষী জীবদের মধ্যে যে আকাশ-পাতাল তফাত আছে তা এই সিস্টেমে ছিল না। আচ্ছা। আবার এককোষী এবং বহুকোষী জীবদের একই কাতারে ফেলে দেওয়া হয়েছিল। সবচেয়ে বড় কথা, সালোক সংশ্লেষকারী সবুজ শৈবাল এবং সালোক সংশ্লেষে অক্ষম ফাঞ্জিয়াই বা ছত্রাক সবাইকে ওই প্লান্টি রাজ্যের ভেতরেই ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ও, তার মানে এই পদ্ধতিটার কাজ করছিল না। একদমই না। আর এই কনফিউশন দূর করার জন্যই ১৯৬৯ সালে আর.এইচ. হুইটেকার তার 5 কিংডম ক্লাসিফিকেশন প্রস্তাব করেন। 5 কিংডম মানে মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিম্যালিয়া। হ্যাঁ, তিনি শুধু বাহ্যিক বৈশিষ্ট্যের উপর নির্ভর না করে আরও কিছু মৌলিক মাপকাঠি তৈরি করলেন। এই মাপকাঠিগুলো জীববিজ্ঞানের ভিত্তি মজবুত করেছিল। সেই মাপকাঠিগুলো কি কি ছিল? তিনি প্রধানত 5টি বিষয়ের উপর জোর দিয়েছিলেন। প্রথমত, কোষের গঠন, মানে কোষটি কি প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক। দ্বিতীয়ত, দৈহিক গঠন বা থ্যালাস অর্গানাইজেশন, জীবটি কি এককোষী নাকি বহুকোষী। আচ্ছা, মানে টিস্যু আছে কি নেই সেটা। হ্যাঁ। তৃতীয়ত, পুষ্টির ধরন, তারা কি অটোট্রোফিক অর্থাৎ নিজেদের খাবার নিজেরা তৈরি করে নাকি হেট্রোট্রোফিক। চতুর্থত, প্রজনন পদ্ধতি, এবং পঞ্চমত, ফাইলোজেনেটিক বা বিবর্তনজনিত সম্পর্ক। ফাইলোজেনেটিক সম্পর্ক মানে কালের বিবর্তনে তারা কিভাবে একে অপরের সাথে যুক্ত, রাইট? একদম ঠিক। এই মাপকাঠিগুলোর কারণেই ফাঞ্জাই বা ছত্রাক উদ্ভিদ রাজ্য থেকে আলাদা হয়ে নিজস্ব একটি রাজ্য পেল। এনসিইআরটি এর টেবল 2.1 ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য 5 কিংডমস। প্রতিটি রাজ্যের কোষের ধরন, সেল টাইপ এবং কোষ প্রাচীরের পার্থক্যগুলো হাইলাইট করে দেখানো হবে। নিট পরীক্ষায় তো এই 5 কিংডমের মাপকাঠিগুলো থেকে সরাসরি প্রশ্ন আসে, তাই না? হ্যাঁ, নিটের জন্য এটা এক্সাম ফোকাস পয়েন্ট। স্টুডেন্টদের এটা মনে রাখতেই হবে।
আর একটা কথা বারবার মনে করিয়ে দিই, উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, কিন্তু ফাঞ্জাইয়ের কোষপ্রাচীর তৈরি হয় কাইটিন দিয়ে। এই রাসায়নিক পার্থক্যটাই নিটে বারবার জানতে চায়। কাইটিন। আচ্ছা, এই 5 রাজ্যের একেবারে শুরুতে আছে রাজ্য মনেরা। যখনই আমরা পৃথিবীর একদম আদিম জীবনের কথা ভাবি, তখন তো ব্যাকটেরিয়ার কথাই আসে। হ্যাঁ, আর মনেরা রাজ্যের একমাত্র সদস্যই হলই ব্যাকটেরিয়া। এরা অণুজীব জগতে সবচেয়ে বেশি সংখ্যায় থাকে। এক মুঠো মাটিতেই শত শত ব্যাকটেরিয়া পাওয়া যায়। এদের আকৃতিগুলোও তো বেশ নির্দিষ্ট, তাই না? হ্যাঁ, গোলাকার হলে কক্কাস, দণ্ডাকার হলে ব্যাসিলাস, কমা আকৃতির হলে ভিব্রিও, আর সর্পিলাকার বা স্পাইরাল হলে স্পিরিলম। ফিগার 2.1 ব্যাকটেরিয়ার বিভিন্ন আকার। কিন্তু ব্যাকটেরিয়ার এই ভিন্ন ভিন্ন আকৃতি কেন হলো? মানে এর পেছনে কি কোনো কারণ আছে? আকৃতি মূলত ব্যাকটেরিয়ার সার্ভাইভাল বা টিকে থাকার কৌশলের সাথে যুক্ত। সারফেস এরিয়া, চলাচলের সুবিধা, এগুলোর জন্য বিবর্তনের মাধ্যমে এই আকৃতিগুলো তৈরি হয়েছে। আচ্ছা। মনেরার ভেতরে সবচেয়ে চমকপ্রদ হল আর্কিওব্যাকটেরিয়া। এরা পৃথিবীর সবচেয়ে চরম এবং প্রতিকূল পরিবেশগুলোতে বেঁচে থাকে। চরম পরিবেশ মানে ঠিক কতটা চরম? ধরুন অতিরিক্ত লবণাক্ত পরিবেশ, যাদের বলে হ্যালোফাইলস, বা অত্যন্ত উত্তপ্ত প্রস্রবণ, এদের বলে থার্মো অ্যাসিডোফাইলস, আবার অক্সিজেনের অভাব থাকা জলাভূমি মানে মিথেনোজেন্স। সব জায়গাতেই এদের আধিপত্য? এই চরম প্রতিকূলতায় অন্যান্য জীব যেখানে মারা যায়, সেখানে এরা কিভাবে টিকে থাকে? এদের টিকে থাকার মূল রহস্য লুকিয়ে আছে এদের কোষ প্রাচীরের গঠনে। সাধারণ ইউব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের তুলনায় আর্কিওব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের রাসায়নিক গঠন সম্পূর্ণ ভিন্ন। এটাই তাদের চরম তাপ বা অ্যাসিড থেকে রক্ষা করে। ও আচ্ছা। আর ওই মিথেনোজেনগুলো? এই মিথেনোজেনগুলোর কথা যদি ধরি, এরা গরু মহিষের মতো প্রাণীদের পাকস্থলিতে বা গাটে বসবাস করে। এরা সেলুলোজ হজমে সাহায্য করে আর উপজাত হিসেবে মিথেন গ্যাস তৈরি করে। তার মানে আমরা যে গোবর থেকে বায়োগ্যাস পাই, তার পেছনের আসল কারিগর হলো এই ক্ষুদ্র আর্কিওব্যাকটেরিয়াগুলো। একদম। এবার তাহলে ইউব্যাকটেরিয়া বা প্রকৃত ব্যাকটেরিয়ার দিকে দেখা যাক। এদের একটি শক্ত কোষ প্রাচীর থাকে আর চলাচলের জন্য একটি ফ্ল্যাজেলাম থাকে। এর মধ্যে তো সায়ানোব্যাকটেরিয়ার কথাও আসবে, যাদের আগে নীলাভ সবুজ শৈবাল বলা হতো। হ্যাঁ, এদের কোষে ক্লোরোফিল এ থাকে, ঠিক সবুজ উদ্ভিদের মতো। এরা সালোকসংশ্লেষ করে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। এরা এককোষী হতে পারে, আবার একসাথে জুড়ে কলোনি বা ফিলামেন্টও তৈরি করতে পারে। কলোনিগুলো কি জেলি বা জিলেটিনাস আবরণ দিয়ে ঢাকা থাকে? হ্যাঁ, সাধারণত ঢাকা থাকে। তবে এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নাইট্রোজেন ফিক্সেশন বা আবদ্ধ করার ক্ষমতা। নস্টক বা অ্যানাবেনার মতো সায়ানোব্যাকটেরিয়া পরিবেশের নাইট্রোজেনকে আবদ্ধ করে। ফিগার 2.2 নস্টক এবং ফিগার 2.3 একটি বিভাজিত ব্যাকটেরিয়া। নস্টকের চিত্রে হেটেরোসিস্ট এবং জেলেটিনের শীট স্পষ্টভাবে লেবেল করা হবে। এই কাজটা তো ওরা সাধারণ কোষে করতে পারে না। এর জন্য এদের একটা বিশেষায়িত কোষ থাকে, কি যেন বলে ওটাকে? হেটেরোসিস্ট। হ্যাঁ, হেটেরোসিস্ট। কিন্তু এটা আসলে কিভাবে কাজ করে? পরিবেশের মুক্ত নাইট্রোজেনকে ব্যবহারযোগ্য যৌগে পরিণত করা তো অনেক শক্তির কাজ। খুব ভালো প্রশ্ন। হেটেরোসিস্টের ভেতরে একটি অক্সিজেন মুক্ত বা অ্যানারোবিক পরিবেশ তৈরি হয়। নাইট্রোজেন ফিক্সেশনের জন্য যে এনজাইমটি প্রয়োজন, তা অক্সিজেনের উপস্থিতিতে কাজ করতে পারে না। আচ্ছা, তার মানে অক্সিজেন ঢুকতে দেওয়া যাবে না। ঠিক। তাই হেটেরোসিস্ট তার চারপাশের প্রাচীরকে পুরু করে অক্সিজেনের প্রবেশ বন্ধ করে দেয়, আর ভেতরে নাইট্রোজেনকে ভেঙে অ্যামোনিয়া বা অন্যান্য যৌগে পরিণত করে, যা উদ্ভিদ গ্রহণ করতে পারে। নিট পরীক্ষায় সায়ানোব্যাকটেরিয়ার হেটেরোসিস্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ব্যাকটেরিয়াদের বেঁচে থাকার কৌশল সত্যি বহুমুখী। কিছু ব্যাকটেরিয়া তো কেমোসিনথেটিক অটোট্রফ, যারা অজৈব পদার্থ জারিত করে শক্তি বা এটিপি তৈরি করে। হ্যাঁ, এরা প্রকৃতিতে নাইট্রোজেন, আয়রন, সালফার সাইকেলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বেশিরভাগ ব্যাকটেরিয়াই হল হেটেরোট্রফিক, যারা মৃত জীবদেহ পচিয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। আবার কিছু ব্যাকটেরিয়া দুধ থেকে দই বানায়, অ্যান্টিবায়োটিকও তৈরি করে। অন্যদিকে কলেরা, টাইফয়েড বা টিটেনাসের মতো রোগের কারণও তো এই ব্যাকটেরিয়া। এদের প্রজনন কিভাবে হয়? এদের প্রজনন মূলত কোষ বিভাজন বা ফিশনের মাধ্যমে হয়। তবে প্রতিকূল পরিবেশে এরা স্পোর তৈরি করে। মনেরা রাজ্যের একেবারে শেষে মাইকোপ্লাজমা নামের একটি অদ্ভুত জীবের উল্লেখ আছে। মাইকোপ্লাজমা?
হ্যাঁ, এরা হলো সবচেয়ে ক্ষুদ্রতম জীবন্ত কোষ। এদের কোনো কোষ প্রাচীর নেই এবং এরা অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে। এই কোষ প্রাচীর না থাকার ব্যাপারটা নিয়ে একটা জিনিস মাথায় আসছে, অ্যান্টিবায়োটিক। ধরুন পেনিসিলিন, সেটা তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তাদের মেরে ফেলে, তাই না? হ্যাঁ, পেনিসিলিনের মেকানিজম সেটাই। যেহেতু মাইকোপ্লাজমার কোনো কোষ প্রাচীরই নেই, তার মানে পেনিসিলিনের মতো ওষুধ এদের কোনো ক্ষতি করতে পারবে না। ব্যাপারটা অনেকটা এমন যে কোনো শত্রু আপনার বর্ম গলিয়ে ফেলার জন্য বিশেষ অস্ত্র নিয়ে এসেছে, কিন্তু কিন্তু আপনি যুদ্ধক্ষেত্রে গেছেন শুধু একটা টি-শার্ট গায়ে দিয়ে। হ্যাঁ, যে বর্মের অস্তিত্বই নেই, তা গলানোর তো কোনো উপায়ও নেই। দারুণ উপমা। উপমাটা কনসেপ্টটাকে একেবারে পরিষ্কার করে দিচ্ছে। ঠিক এই কারণে মাইকোপ্লাজমা ঘটিত রোগ সারাতে সাধারণ অ্যান্টিবায়োটিক কাজ করে না। স্টুডেন্টদের এই পয়েন্টটা মনে রাখতে হবে। মনের আর এই আদিম জগৎ পেরিয়ে আমরা যখন রাজ্য প্রোটিস্টায় প্রবেশ করি, তখন মনে হয় যেন প্রকৃতির এক পরীক্ষাগারে এসে পড়েছি। প্রোটিস্টা তো সকল এককোষী ইউক্যারিওটসদের রাজ্য, তাই তো? ঠিক, কিন্তু এর সীমানা মোটেও সুনির্দিষ্ট নয়। একজন বিজ্ঞানীর কাছে যা শালক সংশ্লেষী প্রোটিস্টান, আরেকজনের কাছে তা উদ্ভিদ মনে হতে পারে। প্রোটিস্টা আসলে একটা ট্রানজিশনাল বা সংযোগকারী রাজ্য। এদেরকে কয় ভাগে ভাগ করা হয়েছে? মূলত 5টি প্রধান ভাগে: ক্রাইসোফাইট, ডাইনোফ্ল্যাজেলেট, ইউগ্লিনয়েড, স্লাইম মোল্ড এবং প্রোটোজোয়া। ক্রাইসোফাইটের মধ্যে পড়ে ডায়াটম এবং ডেসমিড। ডায়াটমদের কোষপ্রাচীর দুটো পাতলা খোলস দিয়ে তৈরি, যা সাবানের বাক্সের মতো খাপে খাপে বসে যায়। ও আচ্ছা, এই কোষ প্রাচীরগুলো তো সিলিকা দিয়ে তৈরি, তাই না? সিলিকা মানে তো এক ধরনের কাঁচ। তার মানে এরা জলে দ্রবীভূত উপাদান ব্যবহার করে নিজেদের চারপাশে একটা অভেদ্য কাঁচের বর্ম তৈরি করে নিচ্ছে। একদম তাই। আর যেহেতু সিলিকা সহজে ধ্বংস হয় না, তাই কোটি কোটি বছর ধরে এই ডায়াটমরা মারা যাওয়ার পর তাদের কোষ প্রাচীর সমুদ্রের নিচে জমতে থাকে। আর এই বিশাল জমাটবাহা অংশকে ডায়াটোমেশিয়াস আর্থ বলা হয়। রাইট, মাটি খসখসে বা গ্রিটি হওয়ার কারণে পলিশিং থেকে শুরু করে তেল ও সিরাপ ফিল্টার করতে এর প্রচুর ব্যবহার রয়েছে। আচ্ছা, একটা অ্যাক্টিভ রিকল করে নিই। ডায়াটমদের কোষ প্রাচীর অভেদ্য হয় কেন? কারণ এতে সিলিকা থাকে। এটা নিটের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ডায়াটমরা হল মহাসাগরের প্রধান উৎপাদক বা চিফ প্রডিউসার্স। এরপর আসি ডাইনোফ্ল্যাজেলেটে। এরা সামুদ্রিক, তাই না? হ্যাঁ, এদের কোষে থাকা রঞ্জক পদার্থের উপর ভিত্তি করে এরা হলুদ, সবুজ, বাদামি, নীল বা লাল রঙের হতে পারে। এদের কোষ প্রাচীরের বাইরের দিকে শক্ত সেলুলোজের প্লেট থাকে। এদের দুটো ফ্ল্যাজেলা থাকে। আমি কোথাও পড়েছিলাম যে পুরো সমুদ্রের জল লাল হয়ে যায় এবং প্রচুর মাছ মারা যায়। এটা শুনতে সায়েন্স ফিকশনের কোনো বিধ্বংসী অস্ত্রের মতো লাগে। এই ডাইনোফ্ল্যাজেলেটরাই কি এর জন্য দায়ী? হ্যাঁ, গোনিয়াউল্যাক্সের মতো লাল ডাইনোফ্ল্যাজেলেটরা যখন সমুদ্রে অত্যন্ত দ্রুত বংশবৃদ্ধি করে, তখন পুরো সমুদ্রের রং লাল হয়ে যায়। একেই রেড টাইড বলা হয়। বাপরে! এদের নিঃসৃত বিষাক্ত পদার্থ বা টক্সিন মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীদের স্নায়ুতন্ত্রকে অকেজো করে দেয়, যার ফলে বিপুল সংখ্যক জলজ প্রাণী মারা যায়। ফিগার 2.4 এ বি সি ডি, ডিনোফ্ল্যাগেলেটস, ইউগ্লিনা, স্লাইম মোল্ড, প্যারামিসিয়াম। এরপর আছে ইউগ্লিনয়েড। এরা আরও অদ্ভুত। এরা উদ্ভিদ এবং প্রাণী উভয়ের বৈশিষ্ট্য দেখায়। এদের তো কোনো কোষপ্রাচীর নেই, তাই না? ঠিক, তার বদলে প্রোটিনযুক্ত একটি স্তর থাকে, যাকে পেলিকাল বলে। এই পেলিকাল এদের শরীরকে অত্যন্ত নমনীয় করে। সূর্যের আলো থাকলে এরা উদ্ভিদের মতো শালক সংশ্লেষ করে, আর আলো না থাকলে এরা অন্য ছোট জীবদের শিকার করে। মানে তখন এরা হেটেরোট্রফ বা প্রাণীর মতো আচরণ করে। ইউগ্লিনার এই দ্বৈত পুষ্টি পদ্ধতি বিবর্তনের একটা চমৎকার উদাহরণ। এরপর আছে স্লাইম মোল্ড। এরা হলো মৃতজীবী প্রোটিস্ট। হ্যাঁ, পচে যাওয়া পাতা বা ডালের উপর দিয়ে এরা বিস্তার লাভ করে। অনুকূল পরিবেশে এরা একত্রিত হয়ে একটি গঠন তৈরি করে, যাকে প্লাজমোডিয়াম বলা হয়। এটা কয়েক ফুট পর্যন্ত ছড়াতে পারে। ওয়েট, এখানে একটা বড় কনফিউশন তৈরি হয়। ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুর নামও তো প্লাজমোডিয়াম। স্লাইম মোল্ডের এই দশা আর ম্যালেরিয়ার জীবাণু কি একই জিনিস? স্টুডেন্টরা তো এখানে ভুল করতে পারে। না না, এই দুটো সম্পূর্ণ আলাদা। স্লাইম মোল্ডের ক্ষেত্রে প্লাজমোডিয়াম বলতে শুধু অনেকগুলো কোষের একীভূত হওয়া একটি চলনশীল দশাকে বোঝায়। আচ্ছা। যখন পরিবেশ প্রতিকূল হয়, তখন এই প্লাজমোডিয়াম আলাদা হয়ে যায় এবং স্পোর তৈরি করে।
অন্যদিকে ম্যালেরিয়া সৃষ্টিকারী প্লাজমোডিয়াম হল প্রোটিস্টার অন্য একটি ভাগের সদস্য, যাকে প্রোটোজোয়া বলা হয়। প্রোটোজোয়া হল প্রোটিস্টার শেষ ভাগ। এদের প্রাণীদের আদি আত্মীয় বলে ধরা হয়। চলনের ওপর ভিত্তি করে এদের 4টি ভাগ রয়েছে। অ্যামিবোয়েড প্রোটোজোয়া, যারা অ্যামিবার মতো ক্ষণপথ দিয়ে শিকার ধরে। ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া, যাদের ফ্ল্যাজেলা থাকে, যেমন ট্রাইপ্যানোসোমা, যা স্লিপিং সিকনেস ছড়ায়। তৃতীয়টি হল সিলিয়েটেড প্রোটোজোয়া। প্যারামেশিয়ামের কথা ভাবুন। অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলে মনে হবে একটা ছোট্ট সাবমেরিন, যার গায়ে হাজার হাজার দাঁড় বা সিলিয়া লাগানো আছে। আচ্ছা, এদের গায়ে তো একটি গহ্বর বা গ্যালেট থাকে। প্যারামেশিয়ামের সিলিয়া এবং গালেটের মাধ্যমে কিভাবে খাবার ভেতরে ঢুকে তা দেখানো হবে। হ্যাঁ, সিলিয়ার নড়াচড়ার ফলেই খাবারসহ জল গ্যালেটের ভেতর ঢুকে যায়। আর প্রোটোজোয়ার শেষ ভাগটি হল স্পোরোজোয়া, যাদের জীবনচক্রে একটি সংক্রামক স্পোর দশা থাকে। ম্যালেরিয়া, পরজীবী, প্লাজমোডিয়াম এই গ্রুপের অন্তর্ভুক্ত। প্রোটিস্টার এই বিশৃঙ্খল জগৎ পেরিয়ে এবার আমরা ফাঞ্জাই বা ছত্রাক রাজ্যে আসি। প্রকৃতিতে যখন কোনো জীব মারা যায়, তখন সেই মৃতদেহকে পচিয়ে পুনরায় পরিবেশে মিশিয়ে দেওয়ার কাজটা তো ফাঞ্জাই করে। ঠিক, এরা হেটেরোট্রফিক বা পরভোজী। ইস্ট নামক এককোষী ফাঞ্জাই বাদে বাকি সব ফাঞ্জাইয়ের শরীর সুতোর মতো লম্বা অংশ দিয়ে তৈরি, যাকে হাইফি বলে। আর এই হাইফির জালের মতো বিন্যাসকেই মাইসেলিয়াম বলা হয়। ফাঞ্জাইয়ের গঠনটা বেশ ইন্টারেস্টিং। কিছু হাইফি তো লম্বা টিউবের মতো, যার ভেতরে অনেকগুলো নিউক্লিয়াস ছড়ানো থাকে। এদের কোনো পার্টিশন বা দেয়াল থাকে না, তাই তো? বা প্যারাসাইট হিসেবেও তো থাকতে পারে। কিছু ফাঞ্জাই শৈবালের সাথে লাইকেন হিসেবে এবং উদ্ভিদের মূলের সাথে মাইকোরাইজা হিসেবে সিম্বায়োটিক সম্পর্ক তৈরি করে। ফাঞ্জাইয়ের প্রজনন প্রক্রিয়াটা বেশ জটিল। যৌন প্রজননের ক্ষেত্রে ডাইক্যারিয়ন বা N+N দশা নামক একটা কনসেপ্ট আছে। এই ডাইক্যারিয়ন দশাটা আসলে কিভাবে ঘটে, এটা একটু সহজ করে বুঝিয়ে বলুন তো। ফাঞ্জাইয়ের যৌন প্রজননের 3টি ধাপ আছে। প্রথমে 2টি কোষের প্রোটোপ্লাজম মিশে যায়, যাকে বলে প্লাজমোগ্যামি। এরপর 2টি নিউক্লিয়াস মেশে, যাকে বলে ক্যারিওগ্যামি। এবং শেষে জাইগোটে মিওসিস হয়। আচ্ছা। কিছু ফাঞ্জাইয়ে, যেমন অ্যাসকোমাইসিটিস এবং ব্যাসিডিওমাইসিটিসে, প্লাজমোগ্যামি হওয়ার পর কোষ দুটির প্রোটোপ্লাজম মিশে গেলেও নিউক্লিয়াসগুলোর সাথে সাথে ফিউজ বা একীভূত হয় না। অর্থাৎ একটা কোষের ভেতরে 2টো আলাদা নিউক্লিয়াস পাশাপাশি থাকে। মানে একসাথ N+N অবস্থায় থাকে। হ্যাঁ, এই দশাকেই ডাইক্যারিয়ন বা ডাইক্যারিওটিক দশা বলে। এটা অনেকটা দুজন আলাদা মানুষের একই ছাদের নিচে থাকতে শুরু করার মতো। তারা নিজেদের সম্পদ বা প্রোটোপ্লাজম শেয়ার করছে ঠিকই, কিন্তু তাদের নিজস্ব পরিচিতি বা নিউক্লিয়াস এখনও আলাদা। কিছুদিন পর তারা পুরোপুরি এক হয়ে যায়, যাকে ক্যারিওগামি বলা যায়। দারুণ বলেছেন। এবার মাইসিলিয়ামের গঠন এবং স্পোর তৈরির পদ্ধতির ওপর ভিত্তি করে ফাঞ্জাইকে 4টে ক্লাসে ভাগ করা হয়েছে। প্রথমটি ফাইকোমাইসিটিস। এরা জলজ বা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে। এদের মাইসিলিয়াম হল কোয়ালোসাইটিক। উদাহরণ হল মিউকার, রাইজোপাস বা পাউরুটির ছত্রাক। দ্বিতীয় ক্লাস হল অ্যাসকোমাইসিটিস বা স্যাক ফাঞ্জাই। পেনিসিলিয়াম থেকে শুরু করে ইস্ট সবই এই গ্রুপের অন্তর্ভুক্ত। এদের যৌন স্পোর হল অ্যাসকোস্পোর, যা অ্যাসকাস নামক থলির একেবারে ভেতরে তৈরি হয়। ফিগার 2.5 মিউকার, অ্যাসপারজিলাস, অ্যাগারিকাস। অ্যাসকোস্পোর ভেতরে এবং ব্যাসিডিওস্পোর বাইরে তৈরির পার্থক্য হাইলাইট করা। আর নিউরোস্পোরা এই গ্রুপের একটি খুব পরিচিত নাম, যা জেনেটিক এবং বায়োকেমিক্যাল গবেষণায় প্রচুর ব্যবহৃত হয়। এটা এক্সাম ফোকাস পয়েন্ট। তৃতীয় ক্লাসটি হল ব্যাসিডিওমাইসিটিস। মাশরুম, পাফবল বা রাস্ট ও স্মার্ট রোগ সৃষ্টিকারী ফাঞ্জাই এখানে পড়ে। এদের স্পোরগুলো কি বাইরে তৈরি হয়? হ্যাঁ, এদের যৌন স্পোরকে বলে ব্যাসিডিওস্পোর, যা ব্যাসিডিয়ামের একেবারে বাইরের দিকে বা এক্সোজেনেসলি তৈরি হয়। অ্যাসকোমাইসিটিসের স্পোর ভিতরে তৈরি হচ্ছিল, আর এখানে তৈরি হচ্ছে বাইরে। আর চতুর্থ ক্লাসটি হল ডিউটেরোমাইসিটিস, যাদের বলা হয় ইমপারফেক্ট ফাঞ্জাই, কারণ এদের শুধুমাত্র অযৌন বা অঙ্গজ দশা আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞানীদের কাছে এদের যৌন দশা এখনও অজানা, তাই তো? ঠিক, যদি কখনো এদের যৌনদশা আবিষ্কার হয়, তবে গঠন অনুযায়ী তাদের অ্যাসকোমাইসিটিস বা ব্যাসিডিওমাইসিটিসে সরিয়ে নেওয়া হয়। ফাঞ্জাইয়ের পর হুইটেকারের সিস্টেমে আসে রাজ্য প্ল্যান্টে এবং অ্যানিমালিয়া। এই দুই রাজ্য নিয়ে তো জীববিজ্ঞানে আলাদা বিস্তৃত অধ্যায় রয়েছে।
প্লান্টি রাজ্যের সবাই ইউক্যারিওটিক এবং ক্লোরোফিলযুক্ত, তবে ব্ল্যাডার ওয়ার্ট বা ভেনাস ফ্লাইট্র্যাপের মতো কিছু পতঙ্গভোগ উদ্ভিদ আংশিকভাবে হেটেরোট্রফিক। আর ক্যাসকাটা বা স্বর্ণলতা হল পরজীবী। উদ্ভিদের জীবনচক্রে দুটি নির্দিষ্ট দশা দেখা যায়, স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট। এই দশাগুলোর পর্যায়ক্রমিক আবর্তনকে অল্টারনেশন অফ জেনারেশন বা জলুক্রম বলে। অন্যদিকে অ্যানিমালিয়া রাজ্যের প্রাণীরা হল হেটেরোট্রফিক এবং বহুকোষী। এদের কোষে কোনো কোষপ্রাচীর থাকে না, এরা সরাসরি খাদ্য গলাধখন করে, যাকে হোলোজোইক নিউট্রিশন বলে। হ্যাঁ, আর এরা গ্লাইকোজেন বা ফ্যাট হিসেবে খাদ্য সঞ্চয় করে। উইটেকারের 5টি রাজ্যের একটা পরিষ্কার রূপরেখা আমরা পেলাম। কোষের গঠন থেকে পুষ্টির ধরন সবকিছুই খুব সুশৃঙ্খলভাবে সাজানো। কিন্তু এই পুরো সিস্টেমে একটা বড় অসঙ্গতি আছে। ভাইরাস, ভাইরয়েড এবং প্রিয়ন, এদের কাউকে হুইটেকার তার 5 কিংডম সিস্টেমে জায়গা দেননি। লাইকেনকেও আলাদা রাখা হয়েছে। ভাইরাসকে কোনো রাজ্যে না রাখার কারণ কি? ভাইরাস কি আসলে জীব নাকি কোনো জড় পদার্থ? বিজ্ঞানীর সংজ্ঞায় জীবন বলতে এমন কিছু বোঝায় যার একটি সুগঠিত সেলুলার বা কোষীয় গঠন আছে, কিন্তু ভাইরাস হল অকোষীয়। এদের কোনো নিজস্ব কোষীয় মেকানিজম নেই। আচ্ছা, কোনো হোস্ট বা পোষক কোষের বাইরে এরা সম্পূর্ণ নিষ্ক্রিয়, স্ফটিক বা ক্রিস্টাল আকারে থাকে। কিন্তু যখনই এরা কোনো হোস্ট কোষে প্রবেশ করে, এরা সেই কোষের পুরো জেনেটিক মেশিনারিকে হাইজ্যাক করে নেয় এবং নিজেদের প্রতিলিপি তৈরি করতে শুরু করে। এরা জীব এবং জড়ের মধ্যবর্তী একটি অদ্ভুত অবস্থায় অবস্থান করে। ভাইরাসের আবিষ্কারের ইতিহাসটাও রোমাঞ্চকর। 1892 সালে আইভানোভস্কি তামাকের মোজাইক রোগ বা টিএমবি নিয়ে কাজ করার সময় দেখেন এই রোগের কারণ ব্যাকটেরিয়া নয়, কারণ এই অণুজীবগুলো ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টারের ভেতর দিয়েও গলে যায়। এরপর 1898 সালে বেইজরিঙ্ক সংক্রমিত তামাক গাছের রস দিয়ে সুস্থ গাছকে আক্রান্ত করে দেখান এবং সেই সংক্রামক ফ্লুইডের নাম দেন কন্ট্যাজিয়াম ভিভাম ফ্লুইডাম বা ইনফেকশাস লিভিং ফ্লুইড, মানে সংক্রামক তরল। হ্যাঁ। অবশেষে 1935 সালে স্ট্যানলি ভাইরাসকে ক্রিস্টালাইজ করতে সক্ষম হন এবং প্রমাণ করেন যে এই ক্রিস্টালগুলো মূলত প্রোটিন দিয়ে তৈরি। অণুবীক্ষণ যন্ত্রের নিচে ভাইরাসের গঠন দেখলে অবাক হতে হয়। ব্যাকটেরিওফাজের গঠন তো অবিকল চাঁদে নামা কোনো স্পেসশিপ বা লুনার ল্যান্ডারের মতো। ফিগার 2.6 টিএমভি এবং ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজের হেড, কলার, শীথ এবং টেল ফাইবার্স নিখুঁতভাবে চিহ্নিত করে দেখানো হবে। হ্যাঁ, এর একটি জ্যামিতিক মাথা, কলার, আবরণ এবং মাকড়সার মতো পা বা টেল ফাইবার থাকে। ভাইরাসের ভেতরে জেনেটিক উপাদান থাকে, যা ডিএনএ অথবা আরএনএ হতে পারে। এই জেনেটিক উপাদানকে রক্ষা করার জন্য বাইরে প্রোটিনের একটি আবরণ থাকে, যাকে ক্যাপসিড বলে। ভাইরাসের জেনেটিক উপাদানের একটা নির্দিষ্ট নিয়ম আছে, তাই না? কোনো ভাইরাসে কখনোই ডিএনএ এবং আরএনএ দুটোই একসাথে থাকে না। প্রাণীর ভাইরাসে সিঙ্গল বা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ অথবা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকতে পারে। আর ব্যাকটেরিওফাজ অর্থাৎ যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাদের সাধারণত ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে। ভাইরাসের চেয়েও ক্ষুদ্র এক ধরনের সংক্রামক উপাদানের কথা জানা যায়, যাদের বলা হয় ভাইরাইড। 1971 সালে ডাইনার এটি আবিষ্কার করেন। এর গঠন তো ভাইরাসের চেয়েও সরল। হ্যাঁ, এদের বাইরে প্রোটিনের কোনো আবরণ বা ক্যাপসিড থাকে না। এটি শুধুই একটি নগ্ন এবং কম আণবিক ওজনের আরএনএ। এরা উদ্ভিদে রোগ ছড়ায়, যেমন আলুর পোটেটো স্পিন্ডেল টিউবার রোগ। আর প্রিয়ন হল আরেক রহস্য। এদের তো কোনো জেনেটিক উপাদান বা ডিএনএ আরএনএ নেই। এরা শুধুই অস্বাভাবিকভাবে ভাঁজ হওয়া বা মিসফোল্ডেড প্রোটিন। ঠিক, একটি প্রোটিন যখন ভুলভাবে ভাঁজ হয়, তখন এটি মস্তিষ্কের অন্যান্য স্বাভাবিক প্রোটিনগুলোকেও ভুলভাবে ভাঁজ হতে বাধ্য করে। এর ফলে মারাত্মক স্নায়বিক রোগ তৈরি হয়, যেমন গরুর ক্ষেত্রে ম্যাড কাউ রোগ। সবশেষে লাইকেনের কথা বলতে হয়। এরা শৈবাল এবং ছত্রাকের একটি অত্যন্ত ঘনিষ্ঠ মিথজীবী সম্পর্ক। শৈবালের অংশটিকে বলে ফাইকোবায়ন্ট আর ছত্রাকের অংশটিকে বলে মাইকোবায়ন্ট। শৈবাল ছত্রাককে খাবার তৈরি করে দেয়, আর ছত্রাক শৈবালকে আশ্রয় দেয় এবং মাটি থেকে খনিজ ও জল শোষণ করে দেয়। এরা চমৎকার দূষণ নির্দেশক। বাতাসে যদি সালফার ডাইঅক্সাইডের দূষণ থাকে, তবে এরা সেই জায়গায় জন্মাবে না।
হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন থেকে শুরু করে ভাইরাস এবং লাইকেন পর্যন্ত জীবজগতের এই বিশাল বৈচিত্র্যের পেছনে যে মেকানিজমগুলো কাজ করছে, এই কারণগুলো বুঝতে পারলে জীববিজ্ঞানের মূল ভিত্তিটা পরিষ্কার হয়ে যায়। একদম ঠিক। যারা এতক্ষণ মন দিয়ে এই আলোচনা শুনেছেন তারা এখন এই অধ্যায়ে অন্যান্যদের চেয়ে এক ধাপ এগিয়ে। মুখস্থ করার চেয়ে এই কনসেপ্টগুলো উপলব্ধি করা অনেক বেশি জরুরি। জীবজগতের শ্রেণীবিন্যাসের এই গভীর আলোচনা আমাদের অনেক কিছু শিখিয়েছে, কিন্তু শেষে একটা চিন্তার বিষয় রয়ে যায়। আমরা পৃথিবীতে জীবনের সংজ্ঞা নির্ধারণ করেছি কোষ এবং বিপাকীয় কাজ দিয়ে, আর তাই ভাইরাসকে কোনো রাজ্যই জায়গা দেওয়া হয়নি। হ্যাঁ, বিষয়টা বেশ ভাবনার। কিন্তু ভবিষ্যতে মহাকাশ গবেষণায় যদি আমরা অন্য কোনো গ্রহে এমন কোনো প্রাণের সন্ধান পাই যা ডিএনএ, আরএনএ বা প্রোটিন ছাড়া সম্পূর্ণ ভিন্ন কোনো উপাদানে গঠিত এবং তাদের কোনো কোষীয় গঠনও নেই, তখন কি আমাদের এই 5 কিংডম সিস্টেম একেবারেই বাতিল হয়ে যাবে, নাকি আমাদের জীবন শব্দটির সংজ্ঞাই নতুন করে লিখতে হবে? ভাবতে থাকুন। দেখা হবে পরবর্তী গভীর বিশ্লেষণে।